আলুর চচ্চড়ি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু মাংস দিয়ে আলুর চচ্চড়ি কেমন খেতে হয় চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকে বানিয়ে ফেলি মাংস দিয়ে আলুর চচ্চড়ি। এর জন্য যে খুব বেশি পরিমাণে মাংস লাগবে তেমনটা নয়, আর খুব বেশি পরিমাণে মাংস নেইও, 7 পিস মতো মাংস আছে এখানে। দেখা যাক। 3টে আলু নিলাম, এটা প্রথমে ছাড়িয়ে নিই, তারপরে বাকি কথা বলছি। আজকে এই ভিডিওটার জন্য আলাদা করে কোনো ভয়েস আমি দেবো না, তার কারণ আজকে আমাকে সেইভাবে ভিডিওর মধ্যে এসে বারবার কথা বলা বা বিরক্ত করার মানুষটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর আমিও সেই সুযোগ নিয়ে এইভাবে একেবারে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। একটু এক্সপেরিমেন্ট করে দেখি। জানি সাউন্ডের একটু প্রবলেম হবে, কারণ যেহেতু আমার কাছে কোনো কিছুই নেই, সেরকম কোনো প্রয়োজনীয় জিনিসপত্র যেটা সাউন্ডটাকে আর একটু বাড়াবে সেরকম কিছু আমার কাছে নেই, তো সেটা একটু সমস্যা হতে পারে। স্টিল আই এম ট্রাইং। আপনারা কারা কারা বটিতে আলু কেটে শান্তি পান আমাকে একটু জানাবেন। আমি আলুগুলো এরকমভাবে পিস করে নেব, তার একটা কারণ আছে। আমি আলুগুলো এরপর চপ করব, তো কাজে আমার খুব বেশি টুকরো করতে লাগবে না। এই মোটামুটি এই সাইজটা ঠিকই আছে, এই সাইজের আলু ঠিক আছে। এই পুচকে বটিটা হচ্ছে পেঁয়াজ রসুন কাটার বটি, এটা এখানে আলাদাই থাকে। দুটো বড় সাইজের পেঁয়াজ নিলেই হবে। জানি আমার ভিডিও করতে একটু সমস্যা হবে, কিন্তু আই উইল ম্যানেজ। দেখি কীভাবে একটু ভিডিও করা যায়। রান্নায় মশলা এক গাদা দিলেই যে রান্নার টেস্টটা খুব এনহ্যান্স করবে, আর রান্নায় মশলা একটু কম দিলে যে এই ধারণাটা একটা শুধুই ধারণা, এটা একটা মিথ বলে আমি মনে করি। তো আপাতত এগুলো আমার রইলো, আর লাগবে আমার কিছুটা হলেও টমেটো, সেটার ব্যবস্থা করি। একটা একটু বড় সাইজের টমেটোতে আশা করছি হয়ে যাবে, আর আমার লাগলে তখন আমি টমেটো একটু কেচাপ দিয়ে দেবো। আর এটা মাস্ট, তবে হ্যাঁ আমার তো আর ঝাল খুব বেশি দেওয়ার অপশানটা নেই, লাইটের বোধহয় একটু প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে এটাই থাক। এগুলো আগে এমনিই রাখতাম, পরে বক্সের মধ্যে রেখে দেখেছি অনেকটা বেশি ফ্রেশ থাকে। ভালো ভালো বক্স পরে আমি কিনবো, কিন্তু এখন যা আছে সেটা দিয়েই কাজ চালাচ্ছি। So my vegetable chopper is ready to serve. চলুন আগে এই সমস্ত সবজিগুলো আমি আগে ভালোভাবে ফাইন একটা চপ বানিয়ে নিই এগুলোকে, তারপর রান্নাটা করা যাবে। আমি প্রথমেই আলুগুলো চপ করব। আলু এই প্রথমবার আমি দিচ্ছি, জানি না কীরকম কী হবে, হোপ ফর দ্য বেস্ট। আলু একদম ফাইন চপ হয়ে গেছে। পেঁয়াজ রসুন আর আদাটা আমি একসঙ্গে চপ করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ আমি চপ করছি ততক্ষণ আমি এই প্যানটা বসিয়ে ওভেনে একটু গরম হতে দিই তেল দিয়ে, তার মধ্যে পেঁয়াজ রসুনটা চপ হয়ে যাবে। ভীষণ সুন্দর, ভীষণ ফাইন হয়েছে, একদম টুকরোগুলো প্রায় পেস্টের মতোই হয়ে গেছে। শখ নিয়ে খুব কায়দা করে এটা কিনেছিলাম, কেনার পর শখটা একদম পূরণ হয়ে গেছে। কম তেল যাতে করে হাত থেকে বেরোয়, হাত থেকে খরচ হয়, সেই জন্য এটা কেনা, কিন্তু এখন তেল খাওয়াই প্রায় বন্ধ হয়ে গেছে, এখান থেকে তেল পড়ার যা নমুনা দেখছি। মোটামুটি এই এতটা মতো তেল আমি নিয়েছি, আমি পরিমাণ বলতে পারবো না, আমি পরিমাণে ভীষণ ভীষণ কাঁচা,
এইটা আমি নিয়েছি। প্যানে তো তেল মানে প্যান বসাতে যতটুকু দেরি সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়, আমরা সবাই জানি। তো কাজে আমাকে পেঁয়াজটা এখনই ছেড়ে দিতে হলো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, পেঁয়াজটা ভাজা হোক। তা করতে করতে আমি যা বাকি জিনিসপত্র আছে সেগুলো চপ করে নিই। পেঁয়াজ বা টমেটো ভাজার সময় আমি খুব সামান্য পরিমাণে হলেও নুন একটু ব্যবহার করি, তো আমি এখানেও একটু নুন দিয়ে দেব। আর নুনটা দিয়ে না আমি ঢাকা দিয়ে দেব। আপাতত এই ছোট চামচের 1 চামচ নুনটাই থাক, এরপর লাগলে আবার দেওয়া যাবে। স্ট্যান্ড ছাড়া রান্নার অন্তত শ্যুট, যে কোনো শ্যুটই রান্নার অন্তত কোনো শ্যুট করার এই অসুবিধা। এটা একটু ঢাকা দিয়ে দিই, তাহলে ভাজাকে ভাজাও হবে, অ্যাট দ্য সেম টাইম সিদ্ধও হয়ে যাবে। এরপর যে চিকেনটা ফ্রোজেন অবস্থায় ছিল আমি এবার সেটাকে চপ করার চেষ্টা করব। এটা আমার একদমই ফার্স্ট টাইম, আমি জানি না যে চিকেন চপ এতে হবে কি না। যারা করেছেন তারা বলতে পারবেন। এটা একদমই বোনলেস, কিন্তু বোনলেস হলেও পিসগুলো বেশ বড় বড়, তো এটা ঠিকঠাক করে চপ হবে কি না আমি জানি না, আমি চেষ্টা করছি। পেঁয়াজটা ভাজার গন্ধ আসছে, আমি তো খুব বেশি তেল দিইনি, ভাজাটা প্রায় হয়েই এসছে। প্রথমে একটু প্রবলেম হচ্ছিল, আমি তারপর হাতে করে করে ছোট ছোট টুকরো করে নিলাম চিকেনটা। এখন এটা ঠিকঠাক আছে, হচ্ছে। চিকেনের পিসটা কেমন কি হলো? ওকে ওকে ওকে, একদম কিমার মতো হয়ে গেছে, আমি এটাই চাইছিলাম। ঠিক আছে, এবার এটাকেও খালি করে নেব। আর বাকি আছে বলতে টমেটো আর ধনিয়া পাতা, এই দুটো জিনিস আমার বাকি আছে। চিকেন যখন হয়ে গেছে তখন ধনিয়া পাতাটা নিয়ে বা টমেটোটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। জিনিসপত্র রান্নার ক্ষেত্রে যখনই কম থাকে তখনই আমি এই ধরনের এক্সপেরিমেন্টাল রান্নার জন্য মাথা কাটাতে থাকি। তো এইগুলো আমার একদম শেষে লাগবে, ননর তরকারি তুলে নেওয়ার পরে। আর আলুটা আমি চপ করার পর দেখলাম অনেকটাই লাল হয়ে যাচ্ছিলো, সেজন্য ওটা আরেকবার ধুয়ে নিয়েছি। এখন এই যে একদম এটা, আর টমেটো কুচি, চিকেন কিমা, আর এখানে তো পেঁয়াজ ভাজা হচ্ছিলো। আমি অনেকক্ষণ ওই তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা আমি অনেকক্ষণ অফ করে রেখেছিলাম। এবার আমি মেন রান্নাটা চাইলেই কেউ বাটার দিয়ে পুরোটা বানাতে পারেন, কারণ এখানে যেহেতু খুব বেশি কিছু জিনিসপত্র লাগছে না, ইনগ্রেডিয়েন্টস লাগছে না, এবং প্রায় কী বলবো ফাঁকি মেরেই রান্নাটা হয়ে যাচ্ছে, তো কাজে এটা বাটার দিয়ে বানানো যেতেই পারে। কিন্তু আমি এটা সর্ষের তেলেই করেছি, কারণ সর্ষের তেলের একটা আলাদা গন্ধ থাকে, তো সেটাই আমি চেয়েছি রান্নাটার মধ্যে মিশে থাকুক। পেঁয়াজটা আমি দেখে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু ভাজা, মানে আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মাংসটা কিন্তু আমি একটু পরে দেব। এবার দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুটাও আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, আগে একটু ভেজে নিই, তারপর ঢাকা দিয়ে ভাজবো। একটু হলুদ দেবো আলুর মধ্যে, তারপর ঢাকাটা দেবো। মানে এই রান্নাটার যেটা ব্যাপার সেটা হচ্ছে কিছুই আলাদা করে হাতে বা মুখে পাওয়া যাবে না, কিন্তু সবই বোঝা যাবে যে কী কী খাচ্ছি। না পাওয়া যাবে চিকেনের পিসেস, না পাওয়া যাবে আলু, না টমেটো, কিন্তু সবই থাকবে। এরপর ফ্লেমটা আমি জাস্ট একটু বাড়াবো, কারণ আমি তো আমার এখানে খুব যে ভীষণ কিছু সিদ্ধ করার আছে এমনটা না, আমি বেসিক্যালি জিনিসগুলো ভাজবো, তো ওটা একটু ফ্লেম বাড়িয়ে করলেও সমস্যা নেই বলেই মনে হচ্ছে। আলুটা একটু ভাজা হোক, ততক্ষণে চলুন আমি আপনাদের একবার আমার ব্যালকনিটা দেখিয়ে আনি, যেখানে কিছু গাছ রাখা হয়েছে। খুব বেশি যে কিছু গাছ আছে এমনটা নয়, এছাড়াও আমাদের কালেকশানে আমরা নিয়ে এসেছি এনাকে, জানি না এর ফল কী হবে, কিন্তু আমরা এনেছি।
এই যে স্নেক প্ল্যান্ট, এখানে আছে ডেজার্ট রোজ, কিছু অর্কিডস নিয়ে আসা হয়েছে, কিন্তু এগুলোকে বাঁচানো যাবে কিনা বুঝতে পারছি না, সেটা নিয়ে একটু টেনসড আমরা। এনাকে আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম এবং এই পাতাটি আনার পরে নতুন হয়েছে, কাজেই ইনি থাকছেন এবং যথেষ্ট ভালোভাবেই থাকছেন। আর এটিকেও ব্যবস্থা করা হয়েছে, দেখা যাক। আচ্ছা বাবা, বুঝেছি, খুব আনন্দ হয়েছে। আলু ভাজা চলছে। আলু হয়ে গেছে, এটা বুঝতে পারলে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসের কিমাটা এবং নাড়বো। মোটামুটি আমি ফোন অফ রেখে আলুর সাথে মাংসটা মিশিয়ে নিতে পেরেছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে টমেটো কুচিটা এর মধ্যে ইনক্লুড করব। এই রান্নাটায় খুব বেশি জল আমি দেবো না, এটা যেহেতু রুটির সাথে খাওয়া হবে, আমি ভীষণ শুকনো শুকনো বানানোর চেষ্টা করব। পরে আমি ধীরে ধীরে টমেটো কুচিটাও এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপাতত আমার আর কোনো কাজ নেই, কারণ চিকেন থেকে যে জলটা ছাড়বে সেই জলে বেশ কিছুটা রান্না এগোবে। তারপর প্রয়োজন হলে আমি না হয় আরেকটু জল দেবো। কিন্তু হ্যাঁ, আমি বলেছিলাম যে এনাদের কাজ এখন নেই, কিন্তু আমি বর্তমানে এনাদেরকে উপরে উপরে রেখে দিচ্ছি, স্টিমড তো কিছুটা হবে, সেটাতেই আমার কাজ চলে যাবে। এবং আমি এটাকে আবার ঢাকা দিলাম। ঢাকাটা খুলেছি এবং একদমই স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এই চিনিটা দিচ্ছি। আপনারা যারা ভীষণ হেলথ কনসিয়াস তারা ব্যাপারটা একদমই স্কিপ করে যেতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। এই রান্নাটা যেহেতু হবে ঝাল এবং একটু টকটক হলেও সমস্যা নেই, তাই আমি এতে একটু কেচাপ দিয়েই দিলাম। যারা বেশি টমেটো দেবেন তারা আর কেচাপটা নাও দিতে পারেন। আমি টমেটো দেওয়ায় একটু কিপটেমি করেছি আজকে, তাই জন্য আমি কেচাপটা দিলাম। এরপর আর কি, এরপরও আমি ভালোভাবে নাড়বো এবং নেড়ে সেই ঢাকায় দিয়ে রাখবো, কারণ চিকেন থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার কথা বলেই মনে হচ্ছে। জানি না এরপর কি হবে না হবে, দেখা যাক। এর মধ্যে চাইলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি চাইছি না খুব বেশি কিছু গন্ধ এর মধ্যে ঢুকে যাক। আমি তো বানাচ্ছি চচ্চড়ি, খুব সিম্পল একটা বিষয়, তো তেমনই থাক, সিম্পল। তখন একটু নুন আমি দিয়েছিলাম, তারপর মনে হলো আরও একটু নুন দেওয়ার কথা, তো সেই নুনটাও আমি দিচ্ছি। আমার মনে হচ্ছে এই নুনটা লাগবে। বাস, হয়তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে যতটুকু তেল ছাড়ার সেটা কিন্তু ছাড়তে শুরু করেছে। আমি এরপর এখানে অল্প জল দেব, জলটা দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। বাস, বেসিক্যালি যে কোনো রান্নাতেই গরম মশলা গোটা হলে সেটা রান্নার প্রথমে যদিও দেওয়া হয়, গুঁড়ো গরম মশলাটা শেষের দিকে দেওয়া হয়। কিন্তু আমি এই রান্নাটাতে একটু যাতে করে রান্নার পুরো একদম ভিতরে গরম মশলার গন্ধটা ঢোকে, সেজন্য এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকাটা দেবো। আবার নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো আর হয়তো সামান্য একটু ঘি দিতে পারি। আমি এই গরম মশলা গুঁড়োটা ব্যবহার করি। এখন অল্প করেই দিলাম, বাকিটা আমি রান্নার শেষে দেব। সেদিনের সেই আমার হাতের কাজটা এখানে ঠাঁই পেয়েছে। ইট হ্যাজ কাম টু অ্যান এন্ড। আর বোধহয় খুব বেশি কিছু করার নেই আমার। ননর জন্য কিছুটা পরিমাণ আমি এখানে তুলে নেব। মোর দ্যান এনাফ। আর এই রইল আমাদের। আমি এটাতে এবার ঝাল দিয়ে দেবো, আর একটু লাল মানে লঙ্কার ওই যে লাল ডাস্ট সেটাও ব্যবহার করব, কাশ্মীরি রেড মির্চ বা পাউডার যেটাকে বলে। অ্যাজ আই টোল্ড যে আমি শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি একটু কাশ্মীরি মির্চ পাউডারটা দিচ্ছি, কারণ এটা যেহেতু একটু বেশি ঝালের প্রয়োজন আছে, দিয়ে না আমি আরেকটু এটাকে রান্না করব। আমি না ওই কাশ্মীরি যে রেড মির্চ যেটা সেটা এর যে আদৌ কি কাজ প্রায় ভুলে যাই। দুটো আছে, একটা ঝাল করে, একটা লাল রং করে। So I don't know whether it makes a pretty good color or not, but
জানি না, মনে হচ্ছে এটা ঝালেরই নাকি জানি না, রঙের। এবার আমি অল্প করে রান্না করে আরেকটু শুকনো শুকনো করবো ব্যাপারটা। তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো উপর থেকে। খাওয়াতে হবে গভীর রাতে, বানিয়ে নিলাম এখন সময় পেয়ে। আর আমার বাকি ছিল দিস থিং, এটাও হয়ে গেল। বেশ, এটা দেওয়ার পর আমি আর রান্না করবো না, আমি একদম কভার করে দেবো বিষয়টাকে, ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। ওভেন অফ করলাম। বিষয়টা দেখতে হয়েছে শেষমেশ এরকম। আমি আজকে এটাকে এখানে সার্ভ করবো। Here is the texture of the food. এরকম একটা রান্না পেলে আপনারা কে কী দিয়ে খেতেন একটু জানাবেন তো, আর কেমন দেখতে হয়েছে সেটাও জানাবেন। এই যে তরকারির মধ্য থেকে উঁকি মারছে ধনেপাতা।